সত্যের অবয়বে মিথ্যা, সামাজিক যোগাযোগে চরিত্র হননের মহোৎসব। পেছনে ব্যক্তি বা দলীয় স্বার্থ, বেশি ভুক্তভোগী নারীরা। যে কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যাচাই বাছাই ছাড়া ছড়িয়ে দেয়া বা শেয়ার দেওয়ার এক ধরনের প্রবণতা দেখা দেয়। যে রাজনৈতিক ব্যক্তিদেরকেও আপনার বিভিন্ন রকমের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নগ্ন করে দিয়ে এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। কঠোর অবস্থানে সরকার, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন। আমরা এই সুরক্ষা আইনটা করার জন্য আমরা কাজ করছি। এখনো কোনো কনক্রিট ডিসিশন হয়নি, তবে যারা স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে আমাদের। মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে প্রায় 2 বছর পর। কর্মী যাবে আগস্ট থেকেই প্রতারণা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার। ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর প্রথম দিনেই পররাষ্ট্র অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শনিবার। লুটপাটে ভরপুর জাতীয় জাদুঘর। নিউজ 24 সংবাদের পর জুলাই জাদুঘরের মহাপরিচালককে ব্যাহতি। শেখ হাসিনা দেশের সীমানায় ঢুকলেই গ্রেপ্তার, সরকার চাইলে আগস্টে রাষ্ট্রপতি নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। মিলার পাইকার আড়তদারের কারসাজিতে নিত্য পণ্যের দাম চড়া, বলছে সিপিডি। বাড়তি নজরদারির দাবি মন্ত্রীর। এবং কয়েকদিন বিরতির পর ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি, আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সাইবার অপরাধ। চরিত্র হনন করা হচ্ছে, সাইবার বুলিং করে সামাজিক মাধ্যমে নানাভাবে হেনস্থা করা হচ্ছে যাকে খুশি তাকে। ব্যক্তিগত কিংবা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সত্যকে মিথ্যা বানানো হচ্ছে, আর সাদাকে করা হচ্ছে কালো। সব মিলিয়ে বেপরোয়া হয়ে উঠছে সাইবার অপরাধীরা, বিষিয়ে উঠছে ব্যক্তি এবং পারিবারিক জীবন। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন সাইবার আইনকে আরও যুগোপযোগী করতে হবে, নিশ্চিত করতে হবে এর প্রয়োগ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশের পরই ট্রল শুরু হয় সিলেটের শিক্ষিকা বিউটি রানী পালকে নিয়ে। চলে চরিত্র হননের চেষ্টা। যদিও বিউটি পালের পক্ষে দাঁড়িয়েছিলেন শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তবে সামাজিক মাধ্যমের গণপরিসরে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে এই মাধ্যম ব্যবহার হয় মানুষের চরিত্র হননের কাজে। সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট এবং আমরা কি লিখছি এই ব্যাপারগুলো আরেকটু সচেতন হওয়া উচিত। কিছু রাজনৈতিক বিষয় আছে এখানে, যে না যে কেউ যদি রাজনীতিবিদ যদি এগুলি করে, এগুলি যদি ধরা পড়ে, তাহলে এগুলি তাড়াতাড়ি ছড়াইলে একটা দলের উপকার হয়, একটা দলের ক্ষতি হয়। এগুলো কিন্তু বিশাল প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে। দেশের তথ্য প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এ সংক্রান্ত অপরাধের সংখ্যা। অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাদাকে কালো এবং মিথ্যাকে সত্যের অবয়ব দেওয়ার প্রবণতা আছে। দলীয় বা ব্যক্তি স্বার্থ হাসিল করতে নামে বেনামে চালানো হয় বিরামহীন প্রোপাগান্ডা। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের 2025-26 সালের জরিপ বলছে প্রতি বছরই বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। বেশি আক্রান্তের শিকার হচ্ছেন নারীরা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতেই স্মার্টফোন উইথ ইন্টারনেট কানেকশন এবং সোশ্যাল মিডিয়া আছে। তো যার ফলে যে কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যাচাই বাছাই ছাড়া ছড়িয়ে দেয়া বা শেয়ার দেওয়ার এক ধরনের প্রবণতা দেখা দেয়। সংবেদনশীল হচ্ছে যে নারী এবং শিশুরা, তারাই আসলে এই সাইবার বুলিং এর বেশি শিকার হয়। আগে ছিল ব্ল্যাকমেলিং, পরবর্তীতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিদেরকেও আপনার বিভিন্ন রকমের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নগ্ন করে দিয়ে এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিহিংসা আর আক্রোশের বশবর্তী হয়ে অনেকের ব্যক্তিগত আর পারিবারিক জীবন বিষাক্ত করে তুলছে সাইবার অপরাধীরা। শুধু তাই নয়, রাজনৈতিক ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার বিশেষ ব্যক্তিদের টার্গেট করে আক্রমণ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সত্যের বালাই নেই, আছে মিথ্যার ছড়াছড়ি। তাদের মতে রাজনৈতিক উস্কানি ছড়ানোর প্রধান অস্ত্র হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। দেখেন এখানে
সোশ্যাল মিডিয়ারও একটা দায় আছে, যে সোশ্যাল মিডিয়াতে ধর্ম একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে রাজনীতিবিদরা। তো সেক্ষেত্রে তখন এটিকে আসলে এই অ্যালগরিদমের ফলে দ্রুত যখন শেয়ার দেয়, সোশ্যাল মিডিয়া আসলে এটাকে আরও বেশি বেশি মানুষের কাছে নিয়ে যায়, মানুষের সামনে নিয়ে যায়। তখন যেহেতু আমাদের সাধারণ মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি নেই, ডিজিটাল লিটারেসির ঘাটতি আছে, যার কারণে তারা দ্রুত আসলে এটা শেয়ার দেওয়ার এক ধরনের প্রবণতা হয় এবং এটা ভাইরাল হয়ে যায়। তবে সাইবার প্রতারণা কিংবা অপরাধ নিয়ে আইন হয়েছে, সময়ের প্রয়োজনে সেই আইনের পরিবর্তন হয়েছে, কিন্তু সেই আইন কতটা সময় উপযোগী হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। নতুন টেকনোলজির সাথে যদি আমরা সবাই, বিশেষ করে তদন্তকারী কর্মকর্তা এবং যারা এটা ফরেনসিক করান, তারা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে সাইবার অপরাধগুলো নিয়ন্ত্রণ করা আরও কার্যকর হবে এবং আরও সুবিধাজনক হবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ভার্চুয়াল দুনিয়ায় ঝুঁকি যত বাড়ছে ততই জরুরি হয়ে উঠেছে দায়িত্বশীল ব্যবহার, ডিজিটাল সচেতনতা এবং আইনের কার্যকর প্রয়োগ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অপতথ্য, ভুল তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অপরাধে এবারে কঠোর অবস্থানে সরকার। জরিমানা ও শাস্তি বাড়িয়ে আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। গুজব, অপতথ্য, হেয় প্রতিপন্ন এবং মানহানিকর তথ্য, এই 4টি বিষয় যুক্ত হচ্ছে অপরাধের সংজ্ঞায়। আর সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড এবং 40 লাখ টাকা জরিমানা। তথ্য প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, মানুষকে অধিক সুরক্ষা দিতেই আইন সংশোধন হচ্ছে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, পেশাগত বা যে কোনো আক্রোশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে হয়রানি, অপমান বা অপদস্থ এখন ব্যাধিতে রূপ নিয়েছে। একই সাথে রয়েছে ভুল ও অপতথ্য এবং গুজবের ছড়াছড়ি। সাইবার নিরাপত্তায় এবার কঠোর অবস্থান সরকারের। নতুন ধারা যুক্ত করে আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন। গুজব, অপতথ্য, হেয় প্রতিপন্ন ও মানহানির তথ্য, এই 4টি শব্দকে অপরাধের সংজ্ঞায় এনে শাস্তি বাড়ানো হচ্ছে, জানালেন তথ্য প্রযুক্তি মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা একটা কমিটি করেছি। সেই কমিটিতে আমরা 5টা মন্ত্রণালয়ের সদস্য আছি। আমরা উই ডোন্ট ওয়ান্ট টু কন্ট্রোল এনিবডিজ ফ্রিডম, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে তো আমার পার্সোনাল ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করবেন আপনি, এরকম আমাকে দেখতে হবে। তো উই আর অলসো ট্রাইং টু লুকিং আদার্স কান্ট্রিজ। তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র বলছে, সংশোধিত আইনে কোনো ব্যক্তি সাইবার পরিসরে গুজব ও অপতথ্য প্রকাশ বা প্রচার করলে তা অপরাধ হবে। এজন্য 10 বছর কারাদণ্ড বা 40 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। কোনো অসমর্থিত তথ্য, সংবাদ যা জনমনে বিভ্রান্তি বা সামাজিক অস্থিরতা তৈরি করে, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। এমন কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য যা ব্যক্তি, জনসাধারণ, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে বিভ্রান্ত, প্রতারিত বা ক্ষতিগ্রস্ত করতে পারে, তা অপরাধের আওতায় পড়বে। সংশোধিত আইনে মানহানি বা হেয় প্রতিপন্ন করতে এআই দিয়ে নির্মিত তথ্য প্রকাশ করলে 5 বছরের কারাদণ্ড বা অনধিক 20 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এআই দিয়ে আজকাল যেভাবে সোশ্যাল মিডিয়াতে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হচ্ছে, মানে আমার কাছে প্রচুর কমপ্লেন আছে, স্পেশালি মহিলা এমপিরা। লাস্ট টাইম আমাকে পার্লামেন্টে অনেকে বলেছিল যে ভাই, এই যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে এআই দিয়ে, তাছাড়া এমনি ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করছে, এটা একটু কিছু করেন আপনারা। তো ওটাকে মাথায় রেখে আমরা এই সুরক্ষা আইনটা করার জন্য আমরা কাজ করছি। এছাড়াও সংশোধিত আইনে নারী বা 18 বছরের কম বয়সীদের বিরুদ্ধে মানহানিকর কিছু প্রচার করলে 10 বছর কারাদণ্ড, 40 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। প্রায় 2 বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগস্টের শেষ সপ্তাহে কর্মী পাঠানো শুরু হবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মালয়েশিয়ায় 2 দিনের সফরকালীন ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, প্রথম ধাপে সরকারি প্রতিষ্ঠান বুয়েসেল এর মাধ্যমে কর্মী পাঠানো হবে। সবশেষ 2024 সালের মে মাসে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। বিএনপি সরকার গঠনের পর সেই শ্রমবাজার আবারও চালু করার উদ্যোগ নেয়। 3 মাস আগে আবারও শ্রমবাজার চালুর সিদ্ধান্ত আসে। তবে কবে থেকে চালু হবে সেই সিদ্ধান্ত আসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর মালয়েশিয়া সফরে। আগামী 1 মাসের ভিতরে আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন।
সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার। জানানো হয় দেশটির মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে সিদ্ধান্ত হয় সব খাতেই বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া। কম খরচ নিশ্চিত করার চেষ্টা থাকবে বলে জানান মাহাদি আমিন। সেই সাথে অতীতের মতো এই সুযোগকে কেন্দ্র করে কেউ যেন প্রতারণা করতে না পারে সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে পাঠানো রিক্রুটিং এজেন্সির তালিকা যাচাই বাছাই করবে কুয়ালালামপুর। তবে সেই তালিকায় বাংলাদেশের ফেসিবাদের সময়ে এজেন্সি যাদের লাইসেন্স সম্প্রতি বাতিল হয়েছে তাদের না রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা। চন্দ্রা, নিউজ 24। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলছে এই বৈঠক। দুপুরে 3 দিনের সফরে ঢাকায় আসেন গর। তার সফরে গুরুত্ব পাচ্ছে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ইস্যু। এছাড়া আঞ্চলিক কূটনীতি ও বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিবেশ নিয়ে নজর রাখছেন ট্রাম্পের এই বিশেষ দূত। আজ রাতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার। শুক্রবার যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। শনিবার সফরের শেষ দিনে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেশের জাতীয় জাদুঘর যেন লুটপাট আর অনিয়মের আখড়া। অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে কোটি টাকার কাজ, আর কাজ না করেই তুলে নেওয়া হয়েছে টাকা। অনিয়ম ঢাকতে ছড়ানো হয়েছে বদলির আতঙ্ক, রয়েছে এমন অভিযোগও। সহকর্মী মাসুদা লাবণীর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। জাতীয় জাদুঘরের প্রশাসনিক স্বচ্ছতা আর নান্দনিকতার অন্তরালে উদ্ঘাটিত হচ্ছে একের পর এক আর্থিক অনিয়ম ও দুর্নীতির চিত্র। পর্যালোচনায় দেখা যায় চিলড্রেন লাইব্রেরি চালুর পর দেয়া হয়েছে কাজ। লাইব্রেরিটি উদ্বোধন হয় 2026 সালের জানুয়ারিতে, অথচ নথি বলছে নির্মাণের চুক্তি হয় প্রায় 2 মাস পর। সময় ছিল না তো ছোট কাজ করে দিয়ে দিয়েছে। জাদুঘরের জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগের শীতলপাটির ছবি তোলা ও সংরক্ষণ কাজ পায় জিজিবি নামের একটি প্রতিষ্ঠান। তবে অভিযোগ উঠেছে ছবি না তুললেও সরকারের পকেট কাটা হয়েছে নির্দ্বিধায়। এই ধরনের কোনো তো তথ্য আমি তো জানি না, অফিস কর্তৃপক্ষ জানে। এবার দর্শনার্থীর ছদ্মবেশে টিকিট কেটে প্রবেশ করা হয় জাদুঘরে। 21 নম্বর মুদ্রা ও পদক গ্যালারিতে গিয়ে দেখা যায় নেই কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অথচ সে বছরই সংস্কার ও আধুনিকায়নের নামে লাবণী এন্টারপ্রাইজকে দেয়া হয় 66 লাখ টাকার কাজ। এটা ওনারা জানে, এটা কি করার এটা কেন হচ্ছে না সেটা তো আমি বলতে পারবো না। ঠিক পরের বছর একই গ্যালারির মুদ্রা বিন্যাস ও নিরাপত্তা কাঠামোর জন্য আবারও বরাদ্দ দেয়া হয় 7 লাখ টাকার বেশি। এই কাজটা আপনারা নিজেরাই করছেন? আমি নিজে করতেছি। হ্যাঁ, এটা বাইরের একটা বাইরের কোনো ঠিকাদার বা কোনো ভেন্ডর কোনো কেউ ইনভলভ না। এদিকে জাতীয় জাদুঘরের কর্মকর্তারা আছেন বদলি আতঙ্কে। অনেকেই বলছেন দুর্নীতি ধামাচাপা দিতেই এই হয়রানি। না, এটা সম্পূর্ণ হয়রানিমূলক ভাবে। এসব বিষয়ে জানতে চাইলে সচিব ও মহাপরিচালক সাড়া দেননি। নীরবতা সংস্কৃতি মন্ত্রীর পক্ষ থেকেও। তবে এত সব দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের তদন্ত করা প্রয়োজন বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে কর্তৃপক্ষের উচিত হবে সংস্কৃতি মন্ত্রণালয়ে শুধু নয়, আমি মনে করি যে এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে অন্তর্ভুক্ত করা উচিত, এই দায়িত্ব দেওয়া উচিত। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে অনিয়ম আর দুর্নীতি নিয়ে নিউজ 24 সংবাদ প্রচারের পর ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তানজিম ওয়াহাবকে। তিনি একই সাথে 2 জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন। মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কামরুজ্জামানকে। এছাড়া জাতীয় জাদুঘরের সচিব সাদিকুল ইসলামকেও জুলাই স্মৃতি জাদুঘরের পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাথায় গুলির ক্ষত ও শরীরে ৩৬টি স্প্রিন্টারের চিহ্ন বহন করে চলা জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমান। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি। রক্তক্ষরণ ঠেকাতে মাথায় বাঁধা সেই পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আজিজুল। মনোযোগ দিয়ে তার দুঃখ কষ্টের কথা শোনেন প্রধানমন্ত্রী। তার আহত হওয়ার ঘটনা, লেখাপড়া, বর্তমান জীবনযাপন এবং সিএনজি চালিয়ে শিক্ষা জীবনের খরচ চালানোর বিষয় সহ তার চিকিৎসার খোঁজ খবর নেন। আমি যখন যাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি ভিতরে ঢোকার মাত্রই যখন আমার নাম ধরে ডাক দিছে, আসলে এই যে অনুভূতিটা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেও শেখ হাসিনা নিজ ইচ্ছায় ভারত থেকে দেশে আসতে পারেন। তবে দেশের সীমানায় ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে। সকালে সচিবালয়ে এসব কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সরকার চাইলে আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে বলেও তিনি জানিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা দেশে আসার ঘোষণা দিয়েছেন প্রায় ২ বছর পর। সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা তিনি দিয়েছেন, একই বিষয়ে ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এপিকেও জানিয়েছেন। গত নভেম্বর মাসে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন আদালত। সেক্ষেত্রে শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আইনমন্ত্রীর কাছে। সচিবালয় এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, নিজ ইচ্ছায় দেশে আসতে পারেন শেখ হাসিনা, তবে আসলেই গ্রেফতার করা হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। রাষ্ট্রপতি নির্বাচন পূর্ব নির্ধারিত সময়ে সেপ্টেম্বরের সংসদ অধিবেশনই হবে নাকি এর আগে বিশেষ অধিবেশন বসবে, এমন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরের অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে, তবে সরকার চাইলে আগেও হতে পারে। বিশেষ অধিবেশন ডাকবো কিনা, তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুন্দর, এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখা হবে। তাদের মতামত অগ্রাহ্য করছে না সরকার। ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 16 আগস্ট। দুপুরে তাকে আদালতে তোলা হয়। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় বুধবার গুলশান থেকে গ্রেপ্তার হন সাবেক পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তাকে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 16 আগস্ট। সেদিন আদালতে বক্তব্য রাখার সুযোগ পাবেন লতিফ সিদ্দিকী। উনি কোর্টকে অ্যাড্রেস করে কিছু কথা বলতে চান, সেটা কোর্ট ওনাকে সেই পারমিশনটা অ্যালাউ করেনি। কোর্ট বলেছে যে নেক্সট ডেটে যখন আসবে তখন পারমিশন দেবে, তখন কথা বলতে দেবে। আমরা পরবর্তীতে জামিন আবেদন করব। আদালত প্রাঙ্গণে ছিলেন লতিফ সিদ্দিকীর ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। দাবি করেন তার ভাই নির্দোষ। তিনি কিচেন ক্যাবিনেটেও ছিলেন না, তিনি তখন পাট মন্ত্রী ছিলেন, পাট নিয়ে হত্যা চলে না, এই ব্যাপারে একেবারে নির্দোষ। ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে অভিযানের আগে আওয়ামী লীগের নীতি নির্ধারণী বৈঠকে ছিলেন লতিফ সিদ্দিকী। হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন, তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মামলার 1 নম্বর অভিযুক্তকে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল, তাদেরকে গুলি করা হয়েছিল। এই মর্মে 61 জনকে হত্যার আমরা তথ্য পেয়েছি। মানবতা বিরোধী অপরাধের মামলাটিতে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জন। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। মিলার, পাইকার আর আড়তদারদের কারসাজিতে বাড়ছে 10 নিত্যপণ্যের দাম। রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংলাপে তথ্য তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি।
আয়োজনে যোগ দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, মূল্যস্ফীতি কমানো চ্যালেঞ্জ হয়ে পড়ছে, তবে চলছে বাড়তি নজরদারিও। নিত্যপণ্যের চড়া দামই যেন নিউ নরমাল। ব্যাগ ভরে বাজার করা এখন বিলাসিতা। দাম দর যে কখন লাগামহীন হয়ে পড়বে সবসময় থাকতে হয় সেই শঙ্কায়। সবাই জানে ব্যবসায়ীদের কারসাজিতেই এমন পরিস্থিতি। বিষয়টি উঠে এলো সেন্টার ফর পলিসি ডায়ালগের সংলাপেও। বেসরকারি গবেষণা সংস্থাটি বলছে, বাজারের সব স্তরেই রয়েছে অস্থিরতা। ডিলারদের কাছে প্রাইস ডিসটরশনটা বা পার্সেন্টেজ স্পেসটা সবচেয়ে বেশি, অর্থাৎ তাদের যে এভারেজ সেলিং প্রাইস, মিনিমাম বা ম্যাক্সিমাম প্রাইসটা এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি ডিভিয়েট করে। আমিষের বাজারে সবচেয়ে বড় খেলোয়াড় শহরের আড়তদার, ডিম মুরগিতে পাইকার আর গরুর মাংসের ব্যাপারী। সিপিডি বলছে, উৎপাদন থেকে ভোক্তা প্রতিটি ধাপে দরকার স্বচ্ছতা, দক্ষতা ও প্রতিযোগিতা। আসলে মূল বিষয়টা হচ্ছে যে এই যে একটা শৃঙ্খল কিংবা এই যে ল্যান্ডস্কেপ একটা এই বাজারে খাদ্য মূল্যের, এইটাকে পরিষ্কারভাবে বোঝাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। পণ্য সরবরাহে চাঁদাবাজি ও পুরনো সংকট। বাণিজ্যমন্ত্রী জানালেন, নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটিগুলি যদি আমরা করে ফেলতে পারি, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের প্রতিটি পর্যায়ে দরকার কঠোর নজরদারি, এমন বক্তব্য উঠে আসে সিপিডির সংলাপে। উৎপাদনটাকে যদি আমরা স্থিতিশীল করতে চাই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। কয়েকদিন বিরতির পর ফের পাল্টাপাল্টি হামলা করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ব্যাপক আক্রমণ চালিয়ে পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইরাক। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মার্কিন বাহিনীর উপর হামলার চেষ্টার কড়া জবাব হিসেবে ইরানের শক্তিশালী আক্রমণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সেন্টকম। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর বুশেহর, কেসুম দ্বীপ এবং দক্ষিণ ইরানের বেশ কয়েকটি স্থানে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগেই জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানও তাদের অবস্থানে অনড়। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দিক থেকে হুমকি অব্যাহত থাকলে তাদের পাল্টা প্রতিরোধ লড়াইও একইভাবে চলতে থাকবে। এদিকে নিজেদের সীমানায় যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাক। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, এই হামলায় তাদের বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন। ইরানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যকে আরও একটি বড় পরিসরের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে কড়া সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আবারও টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কন্ডিশন কঠিন, তার উপর ইনজুরিতে নেই 3 গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবুও লক্ষ্য বদলায়নি জায়গাদের। অভিজ্ঞ ব্যাটিং আর তারুণ্যের মিশেলে গড়া পেস আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুরের আকাশে কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো এক ফালি রোদ। এমন বৈরী আবহাওয়ার মধ্যে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি সারছেন ক্রিকেটাররা। বৃষ্টিতে অনুশীলন বাধাগ্রস্ত হলেও বিকল্প উপায়ে প্রস্তুত রাখার চেষ্টা করছেন টাইগাররা। তবে প্রস্তুতিতে ঘাটতির কথা স্বীকার করেছেন টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত। যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে, বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল এবার। ইনজুরিতে নেই পেসার নাহিদ রানা, শরীফুল ও উইকেট কিপার ব্যাটার লিটন দাস। তবে যারা দলে আছেন তাদের সামর্থ্যের উপরই আস্থা রাখছেন টেস্ট কাপ্তান। ইনজুরি বিষয়টা আসলে আমাদের কারোই কন্ট্রোলে নাই, যে কোনো সময় যে কোনো প্লেয়ার ইনজুর্ড হতে পারে। বাট আমার মনে হয় যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে, এই দলের উপরে পুরোপুরি বিশ্বাস আছে। প্রায় 5 বছর পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন সৌম্য সরকার। শান্তর বিশ্বাস, বাউন্সি উইকেটে ব্যাটিং এর পাশাপাশি বোলিংয়েও সহায়তা করবেন এই অলরাউন্ডার। বাউন্সি ট্র্যাকে ভালো খেলে থাকে, পেস বোলিং ভালো হ্যান্ডেল করে। যদি 11 জনে খেলার সুযোগ হয়, বোলিং এরও একটা সুযোগ তৈরি হতে পারে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস লেখার সুযোগ বাংলাদেশের সামনে। কঠিন এই সফরে টাইগাররা প্রত্যাশার প্রতিদান দিতে পারেন কিনা সেটা এখন দেখার অপেক্ষা। তাসবিহ শরণ, নিউজ 24।
দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।